আগের পর্বে আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছালাম যার রাস্তা বেশ কঠিন ছিল, কিন্তু শেষের অভিজ্ঞতা এমন হলো যে সব খাটনি পুষিয়ে গেল। চলুন, এত কষ্ট করে ওপরে উঠলাম, আর তার রেজাল্ট এটা, কষ্ট করলে কেষ্ট মেলে। যেমনটা মুখে চোখে দেখছেন, আমাদের আনন্দ দরকারের থেকে বেশি ছিল, কারণ অনেকটা খেটে খুঁটে তারপর রেখে দেখার সুযোগ হলো। সহজে কিছু পেতে হয়তো ভালোই লাগে, কিন্তু খেটে কিছু পেলে তার স্বাদই আলাদা হয়। এই করতেই আগের গোটা পর্ব আর আমাদের একটা গোটা দিন কাটিয়ে দিলাম। কিন্তু এই জায়গা তো শুধু একটা নয়, অলিতে গলিতে এরকম দৃশ্য। তাহলে হয়তো বুঝতেই পারছেন আমাদের এই জায়গায় দ্বিতীয় দিন আবার ফিরতে হতো। তবে আজকে আমরা যে আরামে আসা যাওয়া করার কথা ভাবছি সেটা চিরকাল এরকম ছিল না। আগে মানুষ কিভাবে ঘুরতো সেটাও একটা বলার মতো ঘটনা। এই গল্পে আমরা ইয়োসেমিতি ভ্যালিকে আরও ভালো করে চিনব। ঘুরতে ঘুরতে এর সম্পর্কে আরও কিছু ঘটনা জানব। শুরু করতে চলেছি ক্যালিফোর্নিয়া সিরিজের ৫ম পর্ব, ওয়াকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস ইয়োসেমিতি ন্যাশনাল পার্কে আমাদের দ্বিতীয় দিনের গল্প। তবে এই জায়গায় প্রথম দিনটা শেষ করার আগে আরও কিছু আপনাদের বলার আছে। সানসেটের সময় জায়গাটা দেখতে কেমন হয়ে ওঠে সেটা দেখানো বাকি আছে। তাই এই গল্পটা এবার সকাল থেকে নয়, বরং বিকেল থেকে শুরু করব। আগের পর্বটা যেখানে শেষ করেছিলাম, এই গল্পটা তার পর থেকেই এবার বলবো। গোটা দিন অনেকটা হাঁপিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতার পর আমরা দুজনে এই নদীটার ধারে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলাম। যেটা আমাদের খেতে দেখছেন সেটা হলো ডাবের জল। হাঁপাতে হাঁপাতে এতটা গলা শুকিয়েছে যে ডাবের জল খেতে হচ্ছে। যাই হোক, বেশিক্ষণও আবার বসা যেত না, কারণ সময় ছিল না। আপনাদের দিনটা শেষ করার আগে আরেকটা জিনিস দেখানো বাকি। চলুন সানসেট হওয়ার আগে বেরোই। লেফট লেফট ভুলে গেছে, এতক্ষণে ভুলে গেছে। আমি একটু এদিক ওদিক দেখছিলাম। কখনো চলতে চলতে মনে হয় এরকম কোথাও একটু থমকে দাঁড়াই, একটু উপভোগ করি। সারাটা দিন লোকেরা যেখানেই কাটাক, সানসেটের সময় একটা জায়গায় ছুটে আসে। চলে এলাম পার্কিং লট। এখান থেকে গাড়িটাকে নেব, নিয়ে একটা পয়েন্ট আছে, টানেল পয়েন্ট, ওইখানে সানসেটটা খুব ভালো দেখায়। দেখি কেমন লাগে। চলুন, ভালো লাগলে আপনারাও দেখবেন। আসলে ব্যাপারটা হলো, যখন সূর্যের আলো তেরছাভাবে এই পাহাড়ের গায়ে পড়ে, এই গ্রানাইট পাথরগুলো জ্বলজ্বল করে ওঠে, আর এরকম একটি দৃশ্য দেখতে পাওয়া যায়। ক্যামেরায় কতটা ধরতে পেরেছি জানি না, কিন্তু চোখে যা দেখছিলাম চুপ করে উপভোগ করছিলাম। শুধু আমরাই না, আমাদের আশেপাশে সবাই। অন্ধকার হওয়ার আগে অবধিও এইখানে এরকম অভিজ্ঞতা পাবো ভাবিনি। মনে হলো জঙ্গলটার শাটার বন্ধ করার আগে লাস্ট আমাদের একটা উপহার দিল। এবার চলুন পুরোপুরি অন্ধকার হওয়ার আগে হোটেল ফিরি। আপনাদের আগের বছরও বলেছিলাম যে রাতে জঙ্গলে যত কম গাড়ি চালানো যায় তত ভালো। আসলে অন্ধকার হতেই রাস্তায় জন্তু জানোয়ার চলে আসার একটা ভয় থাকে। সূর্যের আলো পড়তেই জন্তুদের অ্যাক্টিভিটি বেড়ে যায়, এবং ওরা আমাদের রাস্তায় না, আমরা ওদের রাস্তায় এসে পড়ি এবং ক্ষতি করে ফেলি। তাই এই সময় গাড়ি দেখে চালানো খুব দরকার। তবে এরকম সানসেটের সময় আকাশের রঙটা দেখুন একবার। এমনিতেই শুনেছি ক্যালিফোর্নিয়া স্কাই দেখবার মতন, আজকে দেখেও নিলাম। এই আকাশের রং আমাদের হোটেল অবধি সঙ্গ দিল। যত রাত হচ্ছিল এই কমলা রং তীব্র থেকে কালোর দিকে এগোচ্ছিল। তবে এবার তাড়াতাড়ি যেতে হতো,
কারণ কাল সকাল সকাল সময় নষ্ট না করে আবার ইয়োসেমিতের জঙ্গলে ফিরতে হতো। গত দুটো সকাল যা ভুল করেছিলাম সেই ভুল এবার আর করিনি। উঠতেই তাড়া লাগিয়েছিলাম বেরোনোর। আজকের দিনটা ইয়োসেমিতিকে দেখার লাস্ট দিন। সময় কম, দেখার আছে অনেক কিছু, তাই যে দেরি করবে তার কোনো ক্ষমা ছিল না। চলো, রেডি? Yes. Day 3. Day 3. Last day at Yosemite National Park. আজকে এই হোটেলটা চেক আউট করে দিয়ে যাচ্ছি, দিয়ে আমরা ইয়োসেমিতি ঘুরে আমরা অন্য শহরে যাব, স্যান ফ্রান্সিসকো, যেই শহরে আমরা ল্যান্ড করেছিলাম। তবে তার আগে ইয়োসেমিতে দেখানোর অনেক কিছু আছে, চলুন। সানগ্লাস পরতে ভুলে গেছি কোথায় তোর সানগ্লাস? পিছনে। ব্যাস, এখন বসে থাকো। হাতও যাবে না, থাক। এই দেশে গরমকাল হোক বা শীতকাল, পরিষ্কার আকাশ থাকলে সকাল হতে না হতেই রোদের তেজ একেবারে তীব্র হয়ে যায়। এখানে লোকেরা সানগ্লাস স্টাইলের জন্যে নয়, বরং প্রয়োজনে পড়ে। এই ভুল ধারণা আমাদেরও কেটেছে যবে থেকে এই রোদের আলো আমাদের চোখে এসে পড়েছে। সানগ্লাস ছাড়া টুপি পরে, গাড়ির মধ্যে টুপি পরে হ্যাট পরে বসে আছে। আরে সানগ্লাসটা ব্যাগে হয়ে গেছে আমার। সর্বসাকুল্যে একখানা পাওয়ারওয়ালা সানগ্লাস বানিয়েছি, সব জায়গাতে ওটাই পরে যাচ্ছে, সেটাও ভুলে গেছি আমি। সেটা বলেনি, পেছনে সিটে আছে, এখন নিতে পারবে না। ঠিক আছে, নেমে কোনো কোনো সময় সানগ্লাস ছাড়া বাইরের দিকে তাকানো মুশকিল হয়ে যায়, তাই গাড়ি চালানোর সময় মাঝে মাঝে এটা একান্তই জরুরি হয়ে পড়ে। তবে এই দেশে গাড়ি চালানোর একটা অসুবিধে থাকলেও সুবিধে প্রচুর। তার মধ্যে থেকে সব থেকে সুবিধার হলো সবাই লেন ড্রাইভিং মেনে চলে। ট্রাফিক সিস্টেমটাই ওরকম। তাই এই জিনিসের লাভ তুলে এই দেশের গাড়িগুলোতে একটা এক্সট্রা ফিচার দেখতে পাওয়া যায়, সেটা হলো সেমি অটোমেটিক ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স। ব্যাপারটা কি সংক্ষেপে বলি তাহলে। এই যে আমরা এত লম্বা লম্বা রোড ট্রিপ করি, আপনারা ভাবতেই পারেন যে এত লম্বা ড্রাইভিং এক্সহশন হচ্ছে বা খুব টায়ার্ড হয়ে যাচ্ছি গাড়ি চালিয়ে। ব্যাপারটা একদমই উল্টো। এই যে আমি এখন গাড়ি চালাচ্ছি, আমি কিছুই করছি না, আমি খালি স্টিয়ারিংটাকে ধরে আছি, আর এই সামনে একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়িটাকে এইখানে অটোমেটিক সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে আমি একে বলে দিচ্ছি যে ওর সাথে ডিস্টেন্স মেনটেন করে চলতে থাকো। এবার ও যেহেতু আমার সামনে আছে, ও যা অ্যাক্সিলারেশন দিচ্ছে, যা করছে, ও যখন ব্রেক মারবে আমার গাড়ি ব্রেক মারবে, ও যখন অ্যাক্সিলারেট করবে আমার গাড়ি অ্যাক্সিলারেট করবে। আমার খালি দায়িত্ব হচ্ছে জাস্ট ও ভুল চালাচ্ছে কিনা ওটাকে দেখতে থাকা, সুপারভিশন। হ্যাঁ, আমাকে খালি বুঝতে হবে যে আমার সামনের ড্রাইভারটা ভালো না মন্দ। যদি আমি ভালো ড্রাইভার পেয়ে যাই, আমি গাড়িটাকে দড়ি লাগানোর মতন লাগিয়ে দিই। এইটা হচ্ছে এই অটোমেটেড গাড়িগুলো আমি এখানে এসে প্রথম দেখলাম। আমি শিওর হয়তো ইন্ডিয়াতেও এরকম গাড়ি পৌঁছে গেছে, কিন্তু ইন্ডিয়াতে যেহেতু লেন ড্রাইভিং সিস্টেম নেই, কোনো গাড়িকে ফলো করানো ইজ ইম্পসিবল। কারণ সে ওভারটেক করতে হবে, আপনার গাড়িও পেছন ওভারটেক করতে বেরিয়ে যাবে। তো ইন্ডিয়াতে হয়তো এটা পসিবল নয়, কিন্তু লেন ড্রাইভিং যদি করা যায়, এই গাড়ির এই অটোমেটেড সিস্টেমগুলোকে ইউজ করা যায়। তার মানেটা কি দাঁড়ালো, যে ট্রাফিক যতক্ষণ ভদ্র আছে, ট্রাফিকে যারা চালাচ্ছে প্রত্যেকটা ড্রাইভারের স্ট্রেস ফ্রি একটা লাইফ পাওয়া যায়। এই স্ট্রেস ফ্রিটাকে সবাই একসাথে স্ট্রেস ফ্রি হতে হবে। কেউ একজন স্ট্রেস ফ্রি হতে চাইলে এটা কোনোদিনই সম্ভব নয়। ওভারটেক করে ওই ফুকফাক দিয়ে বেরিয়ে যাব, বা আমি হেভি কাটিয়ে দিলাম, এইটা করে তাড়াতাড়ি পৌঁছানো যায় না ডেস্টিনেশনে। ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 10 মিনিটের এদিক ওদিক হয়, আর কিচ্ছু হয় না। বেকার নিজের স্ট্রেস বাড়ানো, আর রাস্তাতে আর বাদ বাকি যে কটা ভেহিকেল আছে, তারা যেগুলো বাকি যে ড্রাইভার আছে তাদের স্ট্রেস বাড়ানো। আমি ওটাই ওকে মৌসামকে বলছিলাম যে এই দেশে শুধু লেন ড্রাইভিংই নয়, এক তো রাস্তাতে ভেরিয়েবল স্পিডের ভেহিকেল থাকে না, সবাই মোটামুটি একটা সেম স্পিডে আছে। অ্যাকচুয়ালি লিমিট সব জায়গায় ওয়েল মেনশনড। হ্যাঁ, আর ওই লিমিটটা দেখে সবাই সেই লিমিটটা মেনটেন করছে, কারোর ভাঙার কোনো ইয়ে নেই। আসলে ভাঙলে যা ফাইন হবে সেটা দিতেই মাথার ঘাম পায় না, ইটস নট অ্যাবাউট ফাইন, ইট ইজ নট অ্যাবাউট ফাইন, ইট ইজ অ্যাবাউট দ্য বেসিক সিভিক সেন্স। এটার জন্য আহামরি কিছু ব্যাপার নয়। আমার খুব মনে হয় যে আমাদের জাস্ট যখন গাড়ি নিয়ে বেরোচ্ছি, এইটুকু জাস্ট মেনটেন মাথায় রাখা যে কাটিয়ে বেরিয়ে
পেরিয়ে গেলাম, এটা কোনো ক্রেডিটের ব্যাপার নয়। আমাকে যেটা নিয়ম বলা হয়েছে সেই নিয়মটা ফলো করে যদি করি সেটা ক্রেডিটের ব্যাপার, যে আই ফলোড দ্য রুল, আর সেটা করে আমি আমার ডেস্টিনেশনে আমি সেফলি এবং আশেপাশের আমার রাস্তায় যারা রয়েছে তাদেরকে আমি সেফটি দিয়ে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছালাম। দিস ইজ আ ম্যাটার অফ ক্রেডিট। এবং এটাই লোকেরা বুঝলে ব্যাপারটা অনেকটা ট্রাফিক সিস্টেমটা সোজা হয়ে যায়। We all will be having a little less stress in our daily life. তবে এতক্ষণ যা শুনলেন, এই রাস্তা, ট্রাফিক বা গাড়ি এত অ্যাডভান্স হয়েছে গত 50 বছরে মাত্র। কিন্তু ইয়োসেমিতি ভ্যালি ভ্রমণ প্রেমীদের জন্য খুলেছিল 1860 সাল থেকে। তখন না ছিল এত অ্যাডভান্সড গাড়ি, আর না ছিল এরকম ভালো রাস্তা বা ট্রাফিক সিস্টেম। তখন মানুষেরা এত দূর কী করে যাওয়া আসা করত? শহর থেকে পাহাড় পেরিয়ে জঙ্গল। তখন মানুষ ভ্রমণের কথা কি ভাবতেও পারত? সেই উত্তর আর গল্প আমরা জানলাম আজ এই ইয়োসেমিতি ভ্যালি পৌঁছাতে গিয়ে। যেতে যেতে যখন আমরা ঠিক গন্তব্য থেকে 1 ঘন্টা দূরে দেখা দিল এরকম একটি এলাকা, দেখে মনে হলো সময় যেন আটকে গেছে। এইখানে এই ইয়োসেমিতি ভ্যালির কিছু তথ্য লুকানো আছে, আর সেটা ভ্রমণ সম্পর্কে। দেখি চলুন। এই যে এই বাগানটা দেখছিস, এটা ছিল এখানকার ট্রান্সপোর্টের আড়ত, ট্রান্সপোর্টেশনের রমরমা বিজনেস। 700খানা হর্স রাখা ছিল, 11 করে গ্রুপ করে নিয়ে যেত। এবং 8 আওয়ার্স লাগতো, যেখানে আমরা যাব 1 ঘন্টায় সেটা লাগবে 8 আওয়ার্স লাগতো একসময়। তো এই পুরো যেটা আছে এটা পুরো এদেরই এস্টাবলিশমেন্ট। আর এটা হচ্ছে একটা কাভার্ড ব্রিজ তখনকার বানানো, এখানকার প্রথম নদীর ওপর দিয়ে কাভার্ড ব্রিজ বানানো। যেমনটা আগেই বললাম, এই ইয়োসেমিতি ভ্যালিতে মানুষেরা আসা যাওয়া করত 1860 সাল থেকে। আর সেটা কি করে? এইভাবে। এই যা দেখছেন এখানে, এগুলো হলো হর্স ক্যারিয়ার, অর্থাৎ টাঙ্গা বলতে আমরা যা বুঝি। এবং এইসবের মালিক ছিলেন সেই সময়কার আমেরিকার সবথেকে ধনী পর্যটক ব্যবসাদার। এনারা সেই সময় ঠিক এই জায়গা থেকে তাদের এই ট্রান্সপোর্ট বিজনেস চালাতো ইয়োসেমিতি ভ্যালি অবধি। এবং যেটা আজ গাড়িতে মাত্র 1 ঘন্টা লাগে, সেটা তখন এই ঘোড়াতে লাগতো 8 ঘন্টার মতো। ভেবে দেখুন, সেই সময়তেও ইয়োসেমিতি ভ্রমণ করতে মানুষেরা এই 8 ঘন্টার ঝুঁকি নিতেও রাজি ছিল। কিন্তু এখন আমরা কত সময় লাগলো সেই কথা বলছি না, সেটা তো হলো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সাপেক্ষ। আমরা বলছি এই ট্রান্সপোর্ট বিজনেস মডেলের ব্যাপারে, যেটা 1860 সালে এই আমেরিকাতে জন্ম নিয়ে ফেলেছিল। এই বিজনেস আইডিয়ায় ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীতে, যেটাকে আজকে আমরা ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট বিজনেস বলে চিনি। আমেরিকায় হয়তো রাজা রানীদের ইতিহাস নেই, কিন্তু আজকে আশেপাশে যাই বিজনেস মডেল দেখি, কোথাও না কোথাও তার আইডিয়েশন হয়েছে আমেরিকার এই ছোট্ট ইতিহাসের মধ্যেই। ইউএস ন্যাশনাল পার্কের বার্থ প্লেস এটা। যা তুই এখন ফেসিলিটি করছিস, দেখতে পাচ্ছিস, যা আমরা এখন এনজয় করছি, দ্য বার্থ প্লেস অফ ইউএস ন্যাশনাল পার্ক ইজ দিস। গতকাল আপনাদের সারাটা দিন ধরে একটাই ফলস দেখালাম, এমনটাই সেই যাত্রা ছিল। আজকে আপনাদের এই ট্রাভেল টাইমটা কমিয়ে আরও 2টো ফলস দেখাবো, যেগুলো রাস্তার অনেকটাই কাছে। সত্যি বলতে ভ্যালিটাই এমন সুন্দর, এই 2টো ফলস রাস্তা থেকেই দেখা যায়। কিন্তু তারপর যা হয় আর কি, যেটাই মানুষ কাছে পায় তাকে ছোঁয়ার চেষ্টা করে, লিটারেলি ছোঁয়ার চেষ্টা করে। আমরা এত কাছে না গেলেও এই ফলসগুলোর যতটা কাছে যাওয়া অ্যালাউড ততটাই যাব, এবং একদম কাছ থেকে আপনাদের এই ফলসগুলো দেখাবো। এমন জিনিস আগে কখনো দেখিনি, এক জায়গায় একাধিক এরকম দৃশ্য পাইনি। তাহলে আর কিসের দেরি, আজকের দিনটা প্রথম ফলস থেকেই শুরু করি। ফলসটা দেখা দিচ্ছে উকি উকি মেরে। দেখ কোথা থেকে ফলসটা, প্রথমেই যাকে দেখছেন আজকে, সেই পার্কটাতে ঢুকতেই সবার প্রথম সবাইকে স্বাগত জানায়। ফলসটির নাম ব্রাইডাল ভিল ফলস, এবং একে কাছ থেকে দেখতে যাওয়া খুব একটা কঠিন না। একদম কাছেই পার্কিং, এবং হুইল চেয়ার নিয়েও এই ফলসের তলা অবধি যাওয়া যায়। তবে পার্কিং পাওয়াটা আবার ভাগ্যের ব্যাপার। আমরা একদম কাছে না পেলেও একটু দূর থেকে পেয়ে গেছিলাম, এবং সেখান থেকে হেঁটেই ফলসটা দেখতে এসেছিলাম।
এই পার্কিং লট থেকেই দেখা যায়। রাস্তা থেকে দেখতে পাওয়া এটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফলস। কালকেরটা এটা দেখলাম, সেটা অনেক কষ্ট করে উঠতে হয়েছে, কিন্তু আশা করি আজকেরটা খুব একটা বেশি হাঁটাহাঁটি নেই। এটাও হাইকিং রে, কত জানি না, খুব বেশি না, বটম অফ দ্য ফলস খুব বেশি হবে না। এই ফলসটির উচ্চতা 650 ফিটের মতন এবং কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাব একেবারে কাছে, আর সবাইকে এই ফলসটা একদম তলা থেকে দেখাবো। চলুন সঙ্গে। এত উঁচু থেকে জলের ধারা পড়তে এত কাছ থেকে দেখিনি কখনো। আর এই গ্রানাইটের পাহাড়গুলোর ব্যাকড্রপে এই দৃশ্য দেখতে যে কী অপূর্ব লাগছিল তখন বলে বোঝাতে পারবো না আপনাদের। কিন্তু যেটা বুঝিয়ে বলতে পারি সেটা হলো কিভাবে এই গ্রানাইট পাথর এই জায়গায় এরকম মাথা তুলে দাঁড়ালো। শত সহস্র বছর আগে দুটো টেকটনিক প্লেট, ফ্যারালন আর নর্থ আমেরিকান প্লেটের ধাক্কায় পৃথিবীর গভীর থেকে গরম ম্যাগমা উপরের দিকে উঠে আসে। এটা ঠিক আগ্নেয়গিরি নয়, গরম ম্যাগমা বাইরে বেরোতে পারে না, কিন্তু মাটির নিচেই আটকে থাকে, যেটা বহু কাল ধরে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকলে সেটা এরকম আগ্নেয় শিলা বা ইগনিয়াস রকে পরিণত হয়। এরপর যখন আশেপাশের মাটি সরতে থাকে কিংবা জল বাতাস যখন এই আগ্নেয় শিলার চারপাশে থাকা পাথর বা জমিকে ক্ষয় করতে থাকে, তখন এই বিশালাকৃতি পাথরগুলো মাথা তুলে বেরিয়ে আসে। এই গোটা ইয়োসেমাতি ভ্যালির পাহাড়গুলো এভাবেই তৈরি, যার বেশিরভাগই হলো মূলত গ্রানাইট পাথরের। এটা তো নয় সোজা ছিল পৌঁছানো। এবার চলুন এর পরের ফলসের কাছে যাই, আমেরিকার হাইয়েস্ট ওয়াটারফল দ্য ইয়োসেমাতি ফলস। নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন এর ডিমান্ড কেমন। যতটা সোজাভাবে আগেরটাতে পার্কিং পেলাম, ততটা সোজা হবে না পরেরটাতে পাওয়া, কিন্তু আশা ছিল যে একটু অপেক্ষা করলে কোথাও না কোথাও পেয়েই যাব। ওই দেখুন ফলসটা দেখাই যাচ্ছে রাস্তা থেকে, তাই সুবিধার জন্য যত কাছে পার্কিং পাবো তত ভালো, যত দূরে তত হাঁটতে হতো। গতকাল এত খাটাখাটনির পর আমাদের ইচ্ছে ছিল আজকে একটু কম হাঁটার, কিন্তু সেই কপাল আর কজন পায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। দেখতে থাকুন। মানে বেকার বেকার গ্যাস পুড়েছে, ডিলে হয়েছে। বেসিক্যালি প্রবলেমটা কি হয়েছে, ফ্রাইডে আজকে উইকেন্ড আসতে চলেছে এবং পুরো ইয়োসেমাতিতে যটা পার্কিং লট আছে সব ফুল। আলটিমেটলি ইউএসএতে প্রথম আমি এরকম রাস্তার ধারে আমাদের দেশে যেমনি পার্কিং করে সেরকম করে প্যারালাল পার্কিং করলাম। আদারওয়াইজ কোথাও পার্কিং পাচ্ছিলাম না। দুবার পার্কটা আমার রাউন্ড মারা হয়ে গেছে, আমি আর সুস্মিতা গোল গোল ঘুরেই গেছি। অনেকটা দূরে গাড়ি রাখতে হলো, আর ওয়েট করতে করতে লাঞ্চের সময়ও হয়ে এলো। চ ওখানে জলাশয় আছে, জলাশয়ের পাশে বসে খাবো। সব খাবারগুলো নিয়ে যাব? একটা তো খালি তো ইয়েটা নিবি, লাঞ্চ করবো না, লাঞ্চের প্যাকেটটা নিয়ে। হ্যাঁ ব্যাস, চলো চলো লাঞ্চটা সারি, চলো। বিরক্তিতে আমাদের খিদে আরও বেড়ে গেছিল, কিন্তু এই ন্যাশনাল পার্কগুলোর একটা জিনিস ভালো, যেখানেই এরকম পিকনিক টেবিল দেখতে পাওয়া যায় সেখানেই বসে খাওয়া যায়। নিজেদের খাবার দাবার সঙ্গে নিয়ে ঘুরলেই হলো, ব্যাস। লাঞ্চ উইথ আ ভিউ।
আগের বছরও তাই করেছি, এই বছরও তাই চলুন এবার খাওয়াটা সারি, তারপর আপনাদের আমেরিকার উচ্চতম ফলস দেখাতে নিয়ে যাই। তবে যেখানে আমরা খাচ্ছিলাম তার সামনেটাও দেখুন একবার। মাথা তুলতেই দেখা যায় এরকম একটা পাহাড়, এর নাম এল ক্যাপিটাল। এর ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে এই পাহাড়টার ওপরেই নর্থ আমেরিকায় রক ক্লাইম্বিংয়ের মতন এক্সট্রিম স্পোর্টের জন্ম হয়। এটি এমন একটি দক্ষতা যেখানে মানুষ পাথরের ওপর বেয়ে পাহাড়ের ওঠানামা করে। যেখানে আমাদের চিন্তাধারা শেষ হয় সেইখানে রক ক্লাইম্বার্সদের শুরু হয়। আমরা তো আর পাহাড় বেয়ে আমেরিকার উচ্চতম ওয়াটারফল দেখতে পাবো না, তাই সাধারণ মানুষ যেভাবে দেখবে সেইভাবেই দেখি চলুন। জঙ্গলের মধ্যে দিয়ে ওয়াটারফল অবধি পৌঁছানোর একটি রাস্তা, একটা হাইকিং ট্রেল। আমরা বাসে উঠেছিলাম ইয়োসেমাতি ফলসটার সামনে নামবো করে, তারপরে মনে হলো পুরো গোলটা ঘুরে, যেখান থেকে উঠেছি সেখানে পুরো গোল ঘুরে ভিড় বাসের মধ্যে করে যেতে হবে। তো মসাম বললো মাঝখানে যে পরের পয়েন্টটা ওই এখানে নেমে যাই, এই মাঝখানে মেরুর মাঝখান দিয়ে রাস্তা আছে, ওইখান দিয়ে হেঁটে যাব। তো নেমে পড়েছি আমরা, নেমে দেখছি 3.8 মাইলস হাঁটা। হ্যাঁ মানে বোর্ডও লেখা আছে, তার মানে হ্যাঁ রাস্তা আছে, যাওয়া যায়। অ্যাডভেঞ্চারটা তো ওইখানে। হ্যাঁ আমারও সত্যি কথা, আমি প্রচুর ঘ্যান করি, কিন্তু আমি সত্যি বলছি আমি এটা এনজয় করছি যে দেখো পয়েন্ট টু পয়েন্ট তো যাওয়াই যায়, অনেকগুলো পয়েন্ট। হয়তো আমরা এভাবে ঘুরছি দেখে আপনাদের মধ্যে হয়তো অনেকেই থাকবেন যারা এসেছেন, তারা জানেন যে আরও অনেক পয়েন্টস আছে, হয়তো সেগুলো সত্যি খুব সুন্দর। আপনাদের হয়তো মনে হচ্ছে ঈশ্বরা এখানে গেল না, ওটা দেখলো না, এটা খুব স্বাভাবিক মনে হওয়া, কিন্তু সেটাও যেমন একটা দিক, তেমনি আবার এটাও ঠিক যে এই যে নিজের মতন করে কোথাও একটা বসে ওই মেডোতে বসে অনেকক্ষণ ধরে আরামসে খাওয়া দাওয়া করলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এটাও এনজয় করার মতো, এটা আমরা খুব এনজয় করি। সব থেকে বড় কথা রাস্তাটা পুরো ফাঁকা, আর জঙ্গল, কোনো ভিড় নেই, জঙ্গলের মধ্যে দিয়ে রেডউড ফরেস্টের মাঝখান দিয়ে, এই যে রেডউড সব এগুলো। এবং আশা করি গল্পটা ফার্দার দেখলে আপনাদের ভালোই লাগবে। ঠিক করলাম সবাই যেই পথে চলছে সেটাতে ভিড় প্রচুর, আমরা যাব না। এত বড় একটি জায়গা নিজের মতন করে কি আর রাস্তা খুঁজে পাবো না? চলুন দেখি। এরকম এই পাহাড়ের মাঝখান দিয়ে নরম মাটি, নরম জমির ওপর দিয়ে, এটাতে এক্সশন অনেক কম হয়, তো এটাতে হাঁটতে অসুবিধা নেই, ভালোই লাগছে। কেন এক্সশন হবে? শহরের মধ্যে থেকে মানুষ জঙ্গল পাই আর কদিন? এই এক সপ্তাহ জঙ্গল যদি পাই, সেটাও গাড়ি করে ঘুরবো। ওই দেখ, ওই একটা নদী, কি শান্তশিষ্ট, খালি জলের আওয়াজ। এদিকে ট্রেলটা, আচ্ছা চ। ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমেরিকার উচ্চতম ফলস অবধি, দ্য ইয়োসেমাতি ফলস। উচ্চতায় 2425 ফিট, অর্থাৎ 740 মিটার। কাল থেকে গোটা পার্ক ঘুরছি আর একে শুরু থেকেই দেখে আসছি। কাছে যাওয়ার ইচ্ছে প্রথম থেকেই ছিল, কিন্তু একে দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে। কাছে গেলে এই উচ্চতার আন্দাজ পাওয়াটাই কঠিন। না কোনো অপটিক্যাল ইলিউশন নয়, দাঁড়ান বুঝিয়ে বলি। আসলে ব্যাপারটা হলো, এটা একটি ক্যাসকেডিং ওয়াটারফল, 3টে ধাপে ভাগ করা। যে যত কাছে যাবে শুধু তলার ধাপটাই দেখতে পাবে, আর যদি পুরোটা একসাথে দেখতে হয় তাহলে হয় দূর থেকে দেখা ভালো, আর না হলে গতকালের মতন হাইক করে হাঁপাতে আবার পাহাড় চড়তে হতো। সেই সময় আর এনার্জি দুটোরই আমাদের সেদিন অভাব ছিল। আমরা তাই এই ফলসের তলায় বেশিক্ষণ না কাটিয়ে দূর থেকেই একে উপভোগ করছিলাম। আমরা নায়াগ্রা ফলস দেখেছি ঠিকই, কিন্তু ওটা ছিল দৈর্ঘ্যে বড়, আর এটা হলো উচ্চতায়। দুটো দু রকম দেখলাম, আপনাদেরকেও দেখালাম। দুজনেই নিজের মতন করে তাদের জায়গা করে নিল আমাদের মনে। এখানে ইতি, Yes, a perfect ending of this day, of this trip.
মানে ইয়োসেমিতে ন্যাশনাল নট পার্ক? ইয়েট, ট্রিপ নট এন্ডেড ইয়েট। না, বাট দেন এই ন্যাশনাল পার্কটা ঘুরলাম 2 দিন যাবত। অদ্ভুত ব্রেথ টেকিং ভিউজ এই ন্যাশনাল পার্কটাতে রয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট এন্ডিং অফ দ্যাট ট্রিপ। দারুণ দারুণ। ব্রেথ টেকিং ভিউজের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো ব্রেথ টেকিং এক্সপিরিয়েন্সেস। ওই গতকাল ওই মিস্ট ফলসে ওঠার সময় ওই হাঁপানি, কিন্তু উঠে গিয়ে তার রিওয়ার্ডটা, প্লাস আজকে ইয়োসেমিতে ফলসটাকে খুঁজে পাওয়ার কিছু না, ম্যাপে সব দেওয়া, কিন্তু পার্কিংয়ের এমন বিভ্রাট ফেস করলাম যে হেঁটে হেঁটে আসতে হলো অনেকটা, কিন্তু অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কিন্তু এই জায়গাটা ছেড়ে বেরোনোর আগে আরেকজন মানুষের কথা উল্লেখ না করলে বড্ড ভুল হয়ে যেত। সেই ব্যক্তির নাম জন মিয়র। তিনিও এই দেশে ইমিগ্রেন্ট হয়ে আসেন স্কটল্যান্ড থেকে 1849 সালে। তখন ওনার বয়স ছিল মাত্র 11 বছর। বড় হয়ে একটি কারখানাতে কর্মচারীর কাজ পেয়েছিলেন। প্রতিদিন ওনার মেশিনের মধ্যেই কাটত। সেই কারখানাতে একদিন হঠাৎই এক দুর্ঘটনায় তার একটি চোখ প্রায় যেতে বসেছিল, এবং সেই একটি মুহূর্ত ওনার বাকি জীবনটা পাল্টে দেয়। ইউনিভার্সিটি অফ উইসকনসিন থেকে ন্যাচারাল সায়েন্সেস নিয়ে পড়াশুনো করার পর উনি বুঝে যান যে এতদিন যা করেছেন থাক করে, বেঁচে থাকার আসল রসদ আছে প্রকৃতির মাঝখানেই। সংরক্ষণের পাশাপাশি উনি তার জীবদ্দশায় ক্যালিফোর্নিয়া স্টেটের বহু ন্যাশনাল পার্কে নানান উদ্ভিদ ও প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন। লিখেছেন বহু বই এবং প্রবন্ধ, যা আমেরিকার ন্যাশনাল পার্ক কনজারভেশনের চিত্রকে সুদৃঢ় করে তুলেছিল, যে কারণেই ওনাকে বলা হয় দ্য ফাদার অফ ন্যাশনাল পার্কস। উনি কল্পনা করেছিলেন এমন একটি জগতের যেটা মানুষ বা মেশিন থেকে দূরে থাকবে, যেখানে মানুষ নিজেদের তৈরি জঙ্গল থেকে পালিয়ে বারবার প্রকৃতির জঙ্গলে ছুটে আসবে। তবে এবার আমরা যাব উল্টো দিকে। এই ন্যাশনাল পার্কগুলোকে ছেড়ে এবার যাব ক্যালিফোর্নিয়ার শহরের দিকে। ইয়োসেমিতে থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বতে সান ফ্রান্সিসকোর দিকে এগোবো। প্রকৃতির ক্ষমতা তো গত 3টে এপিসোড ধরে দেখালাম, এবার মানুষের দক্ষতাও দেখে নেব। আমেরিকার সিলিকন ভ্যালিতে পুরনো কালের ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদাহরণ দেখা অবধি এই সব দেখব আমেরিকার পশ্চিম প্রান্তের সবচেয়ে বড় শহরের থেকে। দিস ইজ দ্য ফিউচার। এই সব কিছু নিয়েই ফিরবো পরের পর্বে, আমাদের আরেকটি বন্ধুকে সঙ্গে নিয়ে। আপনাদের সাথেও পরিচয় করাবো এবং ওই শহরে ওদের বাড়িও নিয়ে যাব। দেখা হবে খুব শিগগিরই পরের এপিসোডে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।